হ্যাঁ, প্র্যাকটিক্যাল তোমরা লিখে ফেলো, বুঝছো? লিখে রাখলে তো সমস্যা নাই। আগের ব্যাচের একজনের হচ্ছে মানে কমপ্লিট খাতা যাদের কারেকশন করা আছে, হ্যাঁ, এরপরে আমাদের কাছে আসলে মানে কারেকশন থাকলে তখন তো দিব, অসুবিধা নাই। কিন্তু হচ্ছে তোমরা এখন বাসায় যেহেতু আসো, খাতা লিখে ফেলো। আসলে তোমরা হচ্ছে একদম নাকি মুখে পড়ে দেবা, বুঝছো? কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা মেতে বসতে পারবা কিনা, তারপরে দেখলাম যে মেতে তোমরা বসতে পারতেছো না। কারণ একটা টার্ম যদি নেওয়া হয়, তারপরে 2 মাস সময় দেওয়া লাগবে প্র্যাকটিক্যালের। তাহলে ঈদের পরে তোমাদের পরীক্ষা সম্ভবত, রেগুলার টাইমে তোমরা দিতে পারবে না। কালকে দিলরুমা ম্যাডামের সাথে এটা নিয়ে কথা হয়েছে। কারণ হচ্ছে ওরা 76 চলে আসছে, কালকে ওরা খাতা সাইন করতে আসছিল। ওদের পরীক্ষা শেষ হতেই কিন্তু তোমাদের নিয়ে টানাটানি চলবে, বুঝছো? তখন কিন্তু তোমরা রেগুলার ব্যাচ। এখানে তোমরা একদম তখন তোমরা পড়বা না হচ্ছে খাতা খাতা রেডি করবা। এখানে তোমরা হচ্ছে এখনই খাতাটা বাসায় লিখে ফেলো। লিখে ফেলে তারপরে হচ্ছে মানে মানগুলা ভ্যালুগুলা যেগুলা, সেগুলো তো হচ্ছে প্র্যাকটিক্যালের পরে বসাতে হবে, তাই না? লেখাই তো আছে, ছবি এঁকে পেন্সিল দিয়ে যেটুকু লেখার ছবির নিচে টিচে ওগুলো করে ফেলো। তো সময় ম্যাম, লাগবে তো। ছবিগুলা কই পাবো আমরা? ছবিগুলা হচ্ছে প্র্যাকটিক্যাল বইয়ে আছে, বই থেকে। তারপরে হচ্ছে আগারওয়ালা আছে, তারপরে রুহুল আমিন স্যারের একটা বই আছে, ওখান থেকে ওগুলোই তো কারেক্ট হবে। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল বইয়ের পিছনে ডাব্লিউবিসি কাউন্ট, আরবিসি কাউন্ট, তারপরে হচ্ছে সেলগুলা, এগুলা কিন্তু হচ্ছে আমরা প্র্যাকটিক্যালের বইয়ের পিছন থেকে কারেকশন করি। তোমাদের প্র্যাকটিক্যালের একটা খাতা দিছে না, যেটাতে লিখবা, সেটার পিছনে কিন্তু ছবি আছে, ওইটা দেখে এঁকে ফেলবা সেলগুলা। সেলের মার্ক কাটে, ঠিক আছে? প্রফিট টেবিলে কিন্তু পুরা খাতা দেখার সময় হয় না, তখন আমরা সেলগুলা দেখি, আরবিসি ছবিটা দেখি, ডাব্লিউবিসি ছবি দেখি। তারপরে হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশনের তোমার হচ্ছে কালার ম্যাচিং বক্সের ম্যাচিং বক্সের সাথে মিলতেছে কিনা ওই ছবিটা দেখি। বুঝতে পারছো? কালার ম্যাচিং বক্সের ছবিটা মিলে কিনা তোমরা হচ্ছে ওইটা ব্রাউন কালার আর অরেঞ্জ কালার মিলাই দিবা কালার ম্যাচিং বক্সের। আর ডাব্লিউবিসি আরবিসি কাউন্ট খাতার পিছনে ছবি আছে, সেই ছবি দেখে আঁকবা। আর আর সেলটাও হচ্ছে ওই পিছনে ছবি দেখে আঁকবা খাতার পিছনে। এগুলো সময় পাবা না কিন্তু পরে। আচ্ছা, অনেকজন জয়েন করছো, হ্যাঁ, 44 জন হয়ে গেছে। আমি শুরু করি, হ্যাঁ। তোমরা তোমাদের এই পরের আইটেম হচ্ছে সেরিবেলাম, তাই না? তোমাদের সেরিবেলামের 3টা পার্ট করতে হবে। সেরিবেলাম খুব ইম্পর্টেন্ট। সেরিবেলামের ফাংশন জিজ্ঞেস করা হয় এবং হচ্ছে সেরিবেলামের পার্ট জিজ্ঞেস করে, পার্ট ওয়াইজ ফাংশন। আর হচ্ছে সেরিবেলামে লেশন হলে কি হবে, প্রফিট টেবিলে এটা খুবই ধরা হয় সেরিবেলামে। হ্যাঁ, বলো, তুমি কিছু বলবা? কথা শোনা যাচ্ছে তো? জি ম্যাম, কথা শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, তোমরা এটুকু দেখাই পেলো, হ্যাঁ। আমি আজকে স্লাইড রেডি ছিল না, আমার যেটুকু রেডি ছিল আমি সেটুকু নিয়ে বসছি, বাকিটুকু মুখে বলে দিব। তোমরা অবশ্যই হচ্ছে এখানে জাস্ট আমি প্রথম কথাটুকু লিখছি আর কি। সেরিবেলাম ইজ ইম্পর্টেন্ট ফর নর্মাল মোটর ফাংশন। আমাদের সেরিবেলাম হচ্ছে আমাদের মোটর ফাংশনটা সেরিবেলাম করে থাকে, ঠিক আছে? আমাদের হচ্ছে টাইমিং অফ মোটর অ্যাক্টিভিটিস এন্ড ইন র্যাপিড স্মুথ প্রোগ্রেশন ফ্রম ওয়ান মাসেল মুভমেন্ট টু নেক্সট। আমি যে বলছিলাম তোমরা হাঁটার সময় দেখবা তুমি কিন্তু কনসেন্ট্রেশন নাই, তারপরে তুমি হাঁটতেছো, তুমি দেখবা হঠাৎ করে তাকায় দেখবা যে তোমার ঠিকই তোমার পায়ের সাথে কিন্তু হাত কনসেন্ট্রেশন মেনটেন করেই হচ্ছে মুভমেন্ট হচ্ছে। এই কাজটা হচ্ছে সেরিবেলাম করতেছে। এই যে এই লাইনটা, cerebellum plays major roles in timing of motor activities and in rapid smooth progression from one muscle movement to next. কোন মাসেলটা কোন মাসেল পরে মুভমেন্ট হবে এটা হচ্ছে আমাদের ডিটেকশন করে কে, সেরিবেলাম। Cerebellum especially vital during rapid muscular activities such as running, typing, playing the piano and even talking. ঠিক আছে? তোমার কোনটার পরে কোন কাজটা হবে এগুলা সব সেরিবেলামের কাজ। তুমি এখন ক্লাস করতেছো, ক্লাসের পরে তুমি কি করবা এটা যে তুমি প্ল্যানিং করতেছো, এই কাজটাও কিন্তু আমাদের সেরিবেলাম করে দিচ্ছে। এবং সেরিবেলামে লেশন হলে তার মানে কি, লেশন হলে এই আমাদের যে সেরিবেলামের 3টা পার্ট আমি একটু পরে দেখাবো। Loss of this area of the brain cannot causes almost total incoordination of these activities, even though its loss causes paralysis of no muscle. তোমার যদি কোন সেরিবেলামের তোমার বডিতে কোন মাসেল যদি প্যারালাইজ না হয়, তারপরেও যদি সেরিবেলামে লেশন হয়, তোমার এই অ্যাক্টিভিটিস গুলা, এই যে উপরের অ্যাক্টিভিটিস গুলা, প্লেইং পিয়ানো, এই সময় যে র্যাপিড মুভমেন্ট, এগুলো লস হয়ে যাবে। জাস্ট সেরিবেলামে লেশন হলে তোমার কোনো মাসেল প্যারালাইসিসের দরকার নেই। তুমি দেখো এখন তুমি সেরিবেলামের
আমাদের কয়টা পার্ট আছে, ভেস্টিবুলো সেরিবেলাম, স্পাইনো সেরিবেলাম আর সেরিব্রো সেরিবেলাম, এই তিনটা জিনিস জিজ্ঞেস করা হয়। আমি এতক্ষণ যেটা বললাম সেটা কিন্তু ধরা হয় না। তোমার এই তিনটা জিনিস জিজ্ঞেস করবে। দ্য ভেস্টিবুলো সেরিবেলাম, এটার হচ্ছে এই যে ফ্লকুলিওনোডুলার লোব এন্ড ভার্মিস, এই দুইটা পোর্শনে থাকে। এই ডার্ক কালার গুলা মার্ক যেগুলো করছি সেগুলোতে এই পোর্শন মিলে থাকে ভেস্টিবুলো সেরিবেলাম। কিন্তু এই যে ফ্লকুলিওনোডুলার লোবস, তোমাদের অ্যানাটমির হেড নেক শুরু হয়েছে? নেক্সট ক্লাস পড়াচ্ছে। আচ্ছা, পড়াচ্ছে না। আচ্ছা, তুমি তাহলে হচ্ছে অ্যানাটমি যেহেতু পড়াচ্ছে এটা বুঝবা আরেকটু আগালে। আমাদের হচ্ছে ব্রেইনের কয়েকটা পার্ট আছে, ভার্মিস, তারপরে ফ্লকুলিওনোডুলার লোবস। এখন আপাতত হচ্ছে মাথায় রেখে দাও, যখন অ্যানাটমি পড়বা তখন এগুলো কনসেন্ট্রেশন করো। এই দুইটা পার্ট নিয়ে আমাদের ভেস্টিবুলো সেরিবেলাম তৈরি হচ্ছে, কিন্তু এটা পরীক্ষায় ধরা হয় না, বুঝছো? তোমরা এটা রিটেনে লেখার সময় এইটুকু লিখবা, vestibular cerebellum কি কোন পার্ট নিয়ে গঠিত? It consists partially of small flocculonidal lobes that lie under the posterior cerebellum and adjacent portion of the vermis. এইটুকু জাস্ট রিটেনের সময় লিখবা। এবং রিটেনের সময় কিন্তু রিটেন আসে যে ফাংশনাল ডিভিশন অফ সেরিবেলাম এন্ড রাইট দ্য ফাংশন অফ দ্য সেরিবেলাম, তখন ফাংশনাল ডিভিশন দিয়ে ফাংশন লেখা লাগবে। এটা আমি ফাংশনাল ডিভিশন গুলো এখন দেখালাম, পরের স্লাইডটাতে হচ্ছে ফাংশন আছে। স্পাইনোসেরিবেলাম কি নিয়ে ফর্মেশন হয়? ইন্টারমিডিয়েট জোন দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু অ্যানাটমি পার্ট, কিন্তু আমরা এটা ভাইভাতে কিন্তু ধরা হয় না কোন পার্ট দিয়ে পড়ানো হয় গঠিত হয়, এটা ভাইভাতে ধরি না, কারণ জানি এটা অ্যানাটমি পার্ট। এখানে তোমরা হচ্ছে এইটুকু জাস্ট রিটেনের জন্য মনে রাখবা, এই পার্ট দিয়ে স্পাইনোসেরিবেলাম তৈরি হয়। আমাদের হাইপোথ্যালামাস কিভাবে বডি টেম্পারেচার রেগুলেশন করতেছে এটা জানতে হবে। এটা আসবেই রিটেনে, কোশ্চেনে হোক, যেভাবে যেভাবে আসবে এটা, ঠিক আছে? এটা একটু তুলে নাও তোমরা, এইটুকু লিখলে হবে না, আমি স্লাইড শেষ করতে পারি নাই, বুঝছো? আমাদের যখন হিট গেইন করতে হবে তখন পোস্টেরিয়র হাইপোথ্যালামাস স্টিমুলেশন করবে, আর হিট লসের ক্ষেত্রে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস। তখন এটা কোথায় যাবে? আমাদের অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে যাওয়ার পরে এটা কিউটিনিয়াস ভেসোডাইলেশন হবে। ভেসোডাইলেশন হলে কি হয় বলো তো? ভেসোডাইলেশন মানে কি? প্রসারিত হওয়া, তাই না? আর ভেসো কনস্ট্রিকশন মানে সংকোচন হওয়া। তখন ক্যাটাকোলামিন রিলিজ হবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে, তখন আমাদের অ্যাক্টিভিটি বাড়বে, অ্যাক্টিভিটি বাড়বে, হাঙ্গার বাড়বে এবং শিভারিং হবে, ঠিক আছে? হিট গেইনের ক্ষেত্রে। আর হিট লসের ক্ষেত্রে কি হবে? আমাদের অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসকে স্টিমুলেশন করবে, তখন কিডনিয়াস ভেসোডাইলেশন হবে। হিট লস, তোমাকে ভেসেলগুলো ডাইলেট করে আমাকে হিটটা বের করতে হবে, তখন সোয়েটিং হবে। ভেসোডাইলেশন হলে এরপরে সোয়েটিং হবে, এরপরে আমাদের হিট প্রোডাকশন কমে যাবে, গরম গরম তৈরি হওয়া কমে যাবে, তখন ঠান্ডা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমি ফাংশন লিখছিলাম, আমাদের হচ্ছে ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস রেগুলেশন, এটা লাগবে না তোমাদের। আচ্ছা, ফাংশনও লিখে দিছি, ভেজিটেটিভ ফাংশন। আচ্ছা, স্লাইড উল্টাপাল্টা হয়ে গেছে, বুঝছো? আগে যেটুকু দেখাইছি ভেজিটেটিভ ফাংশন চারটা, ওই চারটা থাকবে। এই যে ভেজিটেটিভ ফাংশন তিনটা। আর যখন বলবে ফাংশন, এই যে ফাংশন, ওই যখন বলবে ফাংশন তখন ভেজিটেটিভ ফাংশন সহ এগুলো বলতে হবে। এই যে ফাংশন অফ হাইপোথ্যালামাস, তখন এন্ডোক্রাইন আসবে, এই ফাংশনটা। এটা তোমরা ছবি তুলে নাও অথবা গাইড বই থেকে পড়তে পারবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি বলো তো একজন? কোর কি? এটা তোমাদের প্র্যাকটিক্যালি আছে। কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি? আমাদের নরমাল বডি টেম্পারেচার কত? আমাদের নরমাল বডি টেম্পারেচার বলতে গেলে তোমরা ফারেনহাইটে বলবা, সেন্টিগ্রেডে বলবা না, ফারেনহাইটে, ঠিক আছে? তারপরে কোর টেম্পারেচার কি? টেম্পারেচার অফ দ্য স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, এটা হচ্ছে আমাদের কোর টেম্পারেচার, স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, যেমন এক্সিলা, গ্রোইন, ঠিক আছে? বাচ্চাদের নরমালি হচ্ছে গ্রোইনে দেখা হয়, এক্সিলাতে দেখা হয় না, তাই না? আর কোর টেম্পারেচার কি? টেম্পারেচার অফ দ্য ডিপ টিস্যু অফ দ্য বডি, ডিপ টিস্যু অফ দ্য বডি, ডিপ টিস্যু অথবা অর্গান অফ দ্য বডি, যেমন হচ্ছে ওরাল টেম্পারেচার, কোর টেম্পারেচার, ঠিক আছে? এবং শেল টেম্পারেচার, কোর টেম্পারেচার শেল টেম্পারেচার থেকে সবসময় বেশি হয়। তাই ডাক্তাররা দেখবা যখন হচ্ছে এক্সিলাতে বডি টেম্পারেচার মেজার করে তখন 1 ডিগ্রি বাড়ায় বলে, ধরো হচ্ছে তোমার 98 আসলো, তখন 99 ধরা হয় শেল টেম্পারেচার। আর বুঝতে পারতেছো কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি?
জি ম্যাম, ম্যাম কোর হচ্ছে ইন্টারনাল আর যে শেল হচ্ছে বাইরে দিয়ে যেটা আমি মেজার করব। এখন হচ্ছে কয়েকটা প্রিকশন আছে তোমাদের প্র্যাকটিক্যালি এটা ধরা হয়। ম্যাডাম জিজ্ঞেস করে কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি, সাইট অফ কোর টেম্পারেচার আর সাইট অফ শেল টেম্পারেচার, ঠিক আছে। এবং এই দুইটা এটা হচ্ছে তোমাদের অসপেড টেবিলে থাকে, অসপেড টেবিলে কোশ্চেন প্রসিডিউরে থাকে। এবং নরমাল বডি টেম্পারেচার কত, আর হচ্ছে আরেকটা জিনিস কি, আচ্ছা শেল টেম্পারেচার, কোর টেম্পারেচার শেল টেম্পারেচার থেকে বেশি হয় কেন সবসময় বলো তো? ভাস্কুলার সাপ্লাই বেশি, ওরালে ভাস্কুলার সাপ্লাই বেশি না, আমাদের আর্টারি ভেসেল কিন্তু ওরালে বেশি থাকে এক্সিলা থেকে। এই কারণে কোর টেম্পারেচার শেল টেম্পারেচার থেকে সবসময় বেশি আসবে। তুমি মেজার করে দেখো, তুমি ওরালে একবার টেম্পারেচার মাপবা, আরেকবার এক্সিলাতে মাপবা, দেখবা ওরালে বেশি পাবা। এই কারণে হচ্ছে ডাক্তাররা যখন বাচ্চাদের না সবার ক্ষেত্রে এক্সিলাতে মাপে, তখন এক্সিলাতে যেটা পাওয়া যায় সেখান থেকে 1 ডিগ্রি ফারেনহাইট যোগ করতে হয়, ওটা অ্যাকুরেট না, বুঝতে পারছো? ওরালে কিন্তু টেম্পারেচার বেশি পাওয়া যায় কারণ ভাস্কুলার সাপ্লাই বেশি। এই জিনিসটা প্রফে ধরা হয়, প্রফে প্র্যাকটিক্যালে ধরা হয়। আরেকটা জিনিস প্র্যাকটিক্যালে ধরা হয়, আমি প্রফিট টেবিলে ধরতে দেখছি। তুমি হচ্ছে টেম্পারেচার মাপার আগে তোমার প্রিকশন কি, তুমি কি কি প্রিকশন নিবা জানো? তুমি টেম্পারেচার মাপার আগে সাবজেক্টকে ও দৌড়ায় আসছে কিনা, তারপরে হচ্ছে ও 10 মিনিটের মধ্যে কোনো ঠান্ডা অথবা গরম কিছু খাইছে কিনা, স্মোকিং করছে কিনা, এগুলো জিজ্ঞেস করে নিতে হবে। যদি এগুলো করে থাকে তাহলে ওকে 10 মিনিটের জন্য বসে রাখতে হবে, তুমি সাথে সাথে নিতে পারবে না, নিলে কিন্তু তোমার টেম্পারেচার বেশি আসবে, অ্যাকুরেট আসবে না, বুঝতে পারছো? এই জিনিসটা আমি ভাইবাতেও জিজ্ঞেস করতে দেখছি, আবার প্র্যাকটিক্যালও জিজ্ঞেস করতে দেখছি। এই জিনিসটা জিজ্ঞেস করে এবং খুব জিজ্ঞেস করে এই তুমি প্রিকশন কি কোর টেম্পারেচারে। তোমরা না প্র্যাকটিক্যাল কিন্তু তোমরা পড়ো না, প্র্যাকটিক্যালি এগুলো অ্যান্সার করতে পারো না, প্র্যাকটিক্যাল তো পড়ো না, আমরাও পড়তাম না, বুঝছো? তোমাদের দোষ দিন আমরাও পড়ি নাই প্র্যাকটিক্যাল, কারণ প্র্যাকটিক্যাল তো খাতা দেখে দেখে লিখো, এটার পড়ার কি আছে? ভাইভাতে পাস করলে তো প্র্যাকটিক্যালে পাস করাই যায়। কিন্তু এই জিনিসটা তুমি এখন মনে রাখো, তোমার তো তোমার বাসাতেও তো লাগবে, তাই না? তোমার বাসাতে বাবা মা টেম্পারেচার মাপতে গেলে তো তোমার এটা জিনিসটা জানা থাকা দরকার, অথবা তোমার পাহাড় প্রতিবেশী একজন আসলো আমার একটু টেম্পারেচার মেপে দেন, তখনও তো এটা তোমার জানা লাগবে না? তাই তোমাকে এখনই তোমার পড়তে হবে না, তুমি এখনই জেনে রাখো যে প্রিকশন কি। তুমি একটা টেম্পারেচার মাপার আগে ওকে জিজ্ঞেস করবা 10 মিনিটের মধ্যে ঠান্ডা অথবা গরম কিছু খাইছে কিনা, তারপরে হচ্ছে কুলি করছে কিনা, চা কফি খাইছে কিনা, স্মোকিং করছে কিনা, দৌড়ায় আসছে কিনা, এগুলাতে কিন্তু বডি টেম্পারেচার বাড়বে। এগুলো এগুলো যদি সে করে থাকে তাহলে তাকে 10 মিনিট রেস্ট রেখে তারপরে তুমি টেম্পারেচার মাপবা। এটা আমি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতে দেখছি। আর নর্মাল বডি টেম্পারেচার অবশ্যই ফারেনহাইটে বলবা, সেন্টিগ্রেডে বলবা না, ঠিক আছে? হাইপোথ্যালামাস এইটুকুই, হাইপোথ্যালামাস একদম ছোট, আর কিছু নাই। তাহলে সেরিবেলাম থেকে কি ম্যাডাম, করবা? হ্যাঁ ম্যাডাম, বলো। এটা নর্মাল বডি টেম্পারেচার যে মাপা হয় ম্যাডাম, এটা কোর টেম্পারেচার না শেল টেম্পারেচার? নর্মাল বডি টেম্পারেচার তুমি যদি মাউথে মাপো, মুখে নাও, ওরালে নাও, তাহলে কোর টেম্পারেচার। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাকে ঝাঁকায় নিতে হবে, ঠিক আছে? ওটা থার্মোমিটার পারদে নিয়ে আসতে হবে, থার্মোমিটার ঝাঁকায় নিতে হবে। তুমি নর্মাল বডি টেম্পারেচার কোর টেম্পারেচারে মাপতে পারো, শেল টেম্পারেচারে মাপতে পারো। যেটা যেটা তুমি হচ্ছে কোর টেম্পারেচারে মাপলে যেটা আসবে সেটা তো অ্যাকুরেট, আর শেল টেম্পারেচারে যেটা পাবা সেখান থেকে 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাড করতে হবে, দুইটাই অ্যাকুরেট। নর্মাল বডি টেম্পারেচার তুমি কোর টেম্পারেচারে মাপো বা শেল টেম্পারেচারে মাপো, এটা তোমাকে জিজ্ঞেস করবে না। তোমাকে নর্মাল বডি টেম্পারেচার যেটা রেঞ্জে, গাইডলাইনে এখন কোনটা আছে আমার মনে নাই, আমি প্রিপেয়ার্ড ছিলাম না, ওইটাই বলবা। ওটা তোমাকে জিজ্ঞেস করবে না এটা কোর টেম্পারেচারে মাপা নাকি শেল টেম্পারেচারে মাপা, বুঝতে পারছো? কোর টেম্পারেচারে মাপলে যদি ওটা পাওয়া যায়, তাহলে শেল টেম্পারেচারে মাপলে তো ওটা 1 ডিগ্রি ফারেনহাইট কম আসবে, তোমাকে 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাড করতেই হবে। এবং তোমাকে কিন্তু অস্পিড টেবিলে 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাড করেই তোমাকে অ্যান্সার করতে হবে শেল টেম্পারেচার। এবং টেম্পারেচার আলম ভাইয়ের উপরে মাপা হয়, বুঝতে পারছো? আলম ভাই কিন্তু সাবজেক্ট থাকে, আলম ভাই তুমি আলম ভাই বসা থাকবে, তুমি টেম্পারেচার মাপার আগে থার্মোমিটার ঝাঁকায় নিবা, ঢাকায় এগুলো সব প্রসিডিউর। এবং টেম্পারেচার বলতে হবে, যে ম্যাডাম সামনে থাকে অস্পিড টেবিলে, তাকে বলতে হবে যে এত ডিগ্রি ফারেনহাইট আসছে, ফারেনহাইটে বলবা। আর একটা পারদ আছে, ঠিক আছে? পারদটাতে নামায় নিতে হবে, এবং ওই থার্মোমিটার তো সবার বাসায় থাকে, তাই না? ওই সিলভার কালার যেটা, সেটা জিজ্ঞেস করা হয় এটা জিনিসটা কি, অনেকে এটাই বলতে পারো না, জানো? ওটা যে পারদই বলতে পারো না, এই জিনিসটা জানা লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা জিনিস জানবা, হিট স্ট্রোক কি। হিট স্ট্রোক থার্মোমিটার টেম্পারেচার থেকে এটা জানা লাগবে, হিট, হোয়াট ইজ হিট স্ট্রোক। আরেকটা জিনিস জানতে হবে, আমাদের থার্মোমিটারে আমাদের কত থেকে কত পর্যন্ত দাগ থাকে? 108 পর্যন্ত, দেখো তুমি
108 এর উপরে কিন্তু তুমি টেম্পারেচার মাপতে পারবে না। অনেকে যদি বলে আমার 109, তাহলে টেম্পারেচার মাপা যাবে না, বুঝতে পারছো? এবং আমি 108 উঠতে দেখছি, আমার মেয়ের উঠতে দেখছি 108, বুঝছো? 108 এর উপরে থার্মোমিটারে দাগ থাকে না। এই জিনিসটা আজকে দেখবা সবাই থার্মোমিটার আজকে দেখবা যে মার্কিং কত পর্যন্ত, এই জিনিসটা রফে ধরা হয়। মানে জিনিসটা খুবই ইজি, বুঝছো? তোমাদের প্র্যাকটিক্যালি লাগতেছে, এটা পড়া হিসেবে ধরবা না। টেম্পারেচার জিনিসটা, হাইপোথ্যালামাস সেরিবেলাম জিনিসটা তোমার ওয়ার্ডে লাগবে, ওয়ার্ডে এটা ছাড়া তুমি পেশেন্ট করতে পারবে, দেখতে পারবে না। তাই এই জিনিসটা তুমি ওয়ার্ড, আমাদের জিনিসটা কিন্তু মজার না, বুঝছো? পড়াটা মজার না, কিন্তু তুমি যদি মজা করে পড়ো, তুমি ভাবো যে তোমার ফিউচারে লাগবে, তাহলে কিন্তু ইজি হয়ে যায়। ঠিক আছে, আজকেই দেখবা থার্মোমিটার জিনিসটা, আজকেই দেখবা সবার বাসায় থার্মোমিটার আছে, তাই না? আর আমরা হচ্ছে ডিজিটাল যেটা, আমরা ওটা দিয়ে মাপি না। আমাদের নর্মাল যেটা অনেক আগে 30 টাকা দোকানে ইয়েতে পাওয়া যায়, ফার্মেসিতে, ওইটা। ঠিক আছে, এখন একটা আছে না ডিজিটাল, ডিজিটাল আমরা এখন মাপি না কিন্তু। ম্যাম ডিজিটাল 2 দিন পর পর নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সমস্যা। দুদিন কখনো সোজা, হ্যাঁ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো তো, তাই না? সেরিবেলামের ফাংশন পড়বা, সেরিবেলামে লেশন হলে কি হয় আর কিভাবে ভলান্টারি কন্ট্রোল মেইনটেইন করতেছে সেরিবেলাম থেকে। আর হাইপোথ্যালামাস থেকে নিউক্লিয়াস, হাইপোথ্যালামাসের ফাংশন, ভেজিটেটিভ ফাংশন, তারপরে কিভাবে বডি টেম্পারেচার রেগুলেশন করতেছে হাইপোথ্যালামাস, এটা। আর টেম্পারেচার থেকে পড়বা সেল টেম্পারেচার কি, কোর টেম্পারেচার কি, নরমাল বডি টেম্পারেচার কত, আমরা কোথায় সেল টেম্পারেচার মাপি, কোথায় কোর টেম্পারেচার মাপি, এইটাই। আর হচ্ছে আর তো কিছু নাই। ঠিক আছে, থার্মোমিটারের মার্কিং কত, কত থেকে কত পর্যন্ত তাপ থাকে। আর একটা জিনিস, হিট স্ট্রোক। হোয়াট ইজ হিট স্ট্রোক? মানে কত ডিগ্রি হলে তুমি হিট স্ট্রোক হবে। ঠিক আছে, আর এটা কি তোমরা জানো? এটাও একটা মজার জিনিস, বুঝছো? আমরা তো একজন বলো তো, আমি স্পঞ্জিং করি কিভাবে? আমাদের জ্বর হলে আমরা স্পঞ্জিং করি না, কিভাবে করি বলো তো? সবাই করি, বাসায় বাসায় করো না? কেউ করো নাই? কাপড় ভিজিয়ে করি যে মাথায় দিয়ে। হ্যাঁ, কাপড় ভিজিয়ে করো, কিন্তু কাপড়টা হচ্ছে একদম নরম কাপড় হইতে হবে, একদম। আজকে যেটা জেনে না, গরম পানি দিয়ে করি, কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমরা স্পঞ্জিং করি। ঠিক আছে, আমরা কিন্তু বাসায় কি করি জানো? ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করি। ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করলে কি হবে জানো? আমাদের ভেসেল গুলো আরো কনস্ট্রিকশন হয়ে যাবে। তুমি হাইপোথ্যালামাসের মধ্যে কি পড়ছো? হাউ হাইপোথ্যালামাস রেগুলেট বডি টেম্পারেচার, আমরা ভেসোডাইলেশন করছি না? আমরা ভেসোডাইলেশন করছি। এই যে যখন আমাদের হিট লসের প্রয়োজন হয়, তখন আমাদের ভেসোডাইলেশন করতে হবে, এই যে কিউটিনিয়াস ভেসোডাইলেশন। তো তুমি যদি এখন ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করো, ঠান্ডা পানি দিয়ে, ওটা কি হবে? ভেসো কনস্ট্রিকশন হয়ে যাবে, তখন কিন্তু টেম্পারেচার বের হবে না। তুমি শুধু ঠান্ডা পানিতে মুছে মুছে ঠান্ডায় লাগাই ফেলবা। এখানে তুমি আজকে শিখে রাখো, খুব নরম কাপড় দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, একদম কাপড় থেকে পানি ফেলে দিয়ে এমন ভাবে চিপবা কাপড়ে কোনো পানি থাকবে না, ওটা দিয়ে আমাদের আমাদের স্পঞ্জিং করতে হয়, এটা নিয়ম। ঠিক আছে, আমরা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করি, আমরা তো জানি না কিন্তু। বাসায় তো তোমার ছোটবেলাতে আব্বু জ্বর হলে খালি ঠান্ডা পানি দিয়ে গা মুছে ঠান্ডা পানি, দিতেন। আমরাও এটা জানতাম, ঠান্ডা পানি দিয়ে না। তুমি তুমি দেখো না, তোমার কারণটা দেখো না। তুমি ঠান্ডা পানি দিয়ে করলে তোমার ভেজো কনস্ট্রিকশন হচ্ছে, তখন আমাদের ক্যাটাকোলামাইন রিলিজ হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হচ্ছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি বাড়তেছে, শিভারিং বাড়তেছে, তাহলে হিট গেইন হচ্ছে না, আমাদের হিট কিন্তু আরো বেড়ে যাচ্ছে, টেম্পারেচার আরো বেড়ে যাবে। তাহলে তুমি কুসুম গরম পানি দিয়ে করলে কি হবে? তোমার ভেসেল গুলো ডাইলেশন হচ্ছে, ভেসেল ডাইলেশন হলে সোয়েটিং হবে, ঘামবা দেখবা, হাইপার ভেন্টিলেশন হবে, তখন হিট প্রোডাকশন আমাদের কমে যাবে, তখন কি হবে? জ্বর নামবে। তুমি তুমি ব্যাখ্যাটা তো তুমি এখানেই পাচ্ছ। ঠিক আছে, আজকেই বলে দিবা আজকে। তারপরে হচ্ছে তোমাদের তোমরা ইয়েতে পাড়া প্রতিবেশী থেকে আসলে ওদেরকে বলবা জ্বর হলে, এটা নিয়ম হচ্ছে কুসুম গরম পানি দিয়ে। আমিও জানতাম না, জানো? আমি কোথা থেকে শিখছি? আমি একটা ইন্টারনেট পরে ক্লিনিকে চাকরি করতাম, আমি ক্লিনিক থেকে শিখছি, বুঝছো? তারপরে তো এখন দেখলাম হচ্ছে গাইটনে তোমাদের টেম্পারেচারের পিছনে একটা পাইরিক্সের একটা চ্যাপ্টার আছে, ফিভারের পায়োজেনিক মেকানিজম আছে, ওখানে দেখবা এই কথাগুলো লেখা আছে, তুমি কি দিয়ে স্পঞ্জিং করবা। ওই ওই গাইটনের পাইরিক্সের ফিভারের চ্যাপ্টারটা না পড়বে না, সবার লাস্টে ওই 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 ইয়েতে পায়োজেনিক মেকানিজম আছে ফিভারে। তোমাদের লাগবে না, এমফিলদের লাগে। কারো যদি ইন্টারেস্ট হয় ওই চ্যাপ্টারটা পড়ে দেখো, ওখানে আছে। তোমার কুসুম গরম পানিতে তোমার স্পঞ্জিং করতে হবে। ঠিক আছে, প্রজ্ঞা আছো? আচ্ছা, তোমরা এরপরে আইটেম দিবে কবে? সামনের সপ্তাহে? জি ম্যাম, আসছি। আচ্ছা প্রজ্ঞা, আমি সামনের সপ্তাহে একটা আইটেম দিয়ে ফেলো, তাহলে তো লস হবে না, তাই হ্যাঁ না? জি ম্যাম, দিয়ে সামনের দেবো। সপ্তাহে একটা, আর পরের সপ্তাহে এটা নিয়ে ফেলবো, যেটা দাও তোমরা, যেটা আগে দাও। হ্যাঁ, ম্যাম রিফ্লেক্সে আগে দিব না। রিফ্লেক্স আগে দিয়ে ফেলো তাহলে নেক্সট উইকে। আর পরের উইকে হচ্ছে আমাদের ঢাকা মেডিকেলে এমফিলদের পরীক্ষা। এখন
পরীক্ষা থাকলে হচ্ছে হয়তো দুপুরে আইটেম নিতে পারবো না, রাতে। আর যদি না থাকে তাহলে দুপুরবেলা জানাই দিব। হ্যাঁ, 18 তারিখ 18 তারিখ। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, প্রজ্ঞা কষ্ট করে আমাকে পার্সেন্টেজ দিয়ে দিও। জি ম্যাম দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আচ্ছা, হাইপোথ্যালামাস, হ্যাঁ, এটা হচ্ছে কোথায় থাকে, এটা তো অ্যানাটমি পার্ট, কোথায় থাকে আমি এটাতে চলে যাই। প্রথমে কি পড়বা? হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস। হাইপোথ্যালামাস থেকে প্রথমেই আমি প্রথমেই জিজ্ঞেস করবো হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস গুলোর নাম। বুঝতে পারছো? হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো আছে। ভেন্ট্রোমিডিয়াল, প্রি অপটিক, সুপ্রা অপটিক, তারপর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, অনেক নিউক্লিয়াস আছে এখানে। বুঝতে পারছো? 12টা 13টার মতো নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এবং নিউক্লিয়াস এবং ফাংশন, হাইপোথ্যালামাসের ফাংশন জিজ্ঞেস করবো। হাইপোথ্যালামাস থেকে কিছুই নাই, একদম ছোট। দেখো, এই যে নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে ফাংশন জিজ্ঞেস করবো। তোমাদের রিটেনের কোশ্চেনে একটা আসে ভেজিটেটিভ ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস। তোমরা এই স্লাইডের ছবি তুলে না, একটা কোশ্চেন আসে ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস। ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস আসলে তোমাদের গাইড বই যেরকম আছে ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস ওভাবে বললেও হবে। আর যদি ভেজিটেটিভ ফাংশন আসে তাহলে এই ভেজিটেটিভ ফাংশন হচ্ছে এটা। তোমার নিউক্লিয়াস ওয়াইজ প্রত্যেকটা ফাংশন দেবা। যেমন হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল হাইপোথ্যালামাস, এই পোর্শনের কাজ কি? হার্ট রেট এবং আর্টারিয়াল প্রেসার মেইনটেইন করবে। প্রি অপটিক এরিয়ার কাজ হচ্ছে আর্টারিয়াল প্রেসার কমাই দিবে। প্রি অপটিক এরিয়ার অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস, প্রি অপটিক নিউক্লিয়াস, ওর কাজ কি? আমাদের বডি টেম্পারেচার রেগুলেশন করতে। এবং তোমরা যখন রেগুলেশন হাইপোথ্যালামাস থেকে, হাউ হাইপোথ্যালামাস রেগুলেট বডি টেম্পারেচার, মোস্ট ইম্পর্টেন্ট। সেরিবেলাম থেকে একটা ইম্পর্টেন্ট ফাংশন আর লেশন, ফাংশন এবং লেশন সেরিবেলামের আসবেই। এবং রিটেনের কোশ্চেনে না আসলে ভাইভাতে এটা না বলে তোমরা বের হতে পারবে না, আসবেই। আর হচ্ছে হাইপোথ্যালামাস থেকে একটাই হচ্ছে কি বডি টেম্পারেচার রেগুলেশন করে। তুমি যদি হোল আইটেম থেকে কিছু না পড়ো, যদি হাইপোথ্যালামাসের বডি টেম্পারেচার রেগুলেশন পড়ো তাহলেও হবে, একটা আসবেই। বুঝতে পারছো? এত ইম্পর্টেন্ট এটা। পোস্টেরিয়র হাইপোথ্যালামাসের কি কাজ? আমাদের যখন বডি টেম্পারেচার, আমাদের যে শীতকাল, শীতের সময় আমাদের হচ্ছে আমরা এই কম্বল পরতে গায়ে দিচ্ছি না, সোয়েটার পরতেছি, এগুলো হচ্ছে আমাদের কিভাবে আমাদের বডি টেম্পারেচার ইনক্রিজ করতেছে। এটা হচ্ছে আমাদের প্রথমেই হচ্ছে পোস্টেরিয়র হাইপোথ্যালামাসকে স্টিমুলেশন করতেছে। তারপর সে হচ্ছে যে মাধ্যমটা আমি বলে দিব, সেই মাধ্যমে এটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচারটাকে বাড়ায় দিচ্ছে। প্রথমে মানে হচ্ছে আমাদের ঠান্ডা লাগলে পোস্টেরিয়র হাইপোথ্যালামাসকে স্টিমুলেশন করে, আর গরম লাগলে সামনে হাইপোথ্যালামাসকে স্টিমুলেশন করে, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসকে। এই যে রেসপন্স টু হিট এন্ড ডিক্রিজ বডি টেম্পারেচার কমায় দেয়। ঠিক আছে, এইটুকু মনে রাখবা। আমাদের টেম্পারেচার রেগুলেশনের মধ্যে পোস্টেরিয়র হাইপোথ্যালামাস, আমাদের শীতকালে পোস্টেরিয়র হাইপোথ্যালামাস স্টিমুলেশন হয়, তখন বডি গরম হয়। আর গরমকালে হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস। প্রি অপটিক নিউক্লিয়াসের কাজ কি? এটিএইচ রিলিজ করা। ঠিক আছে, এটা ভেজিটেটিভ ফাংশন, এটা রিটেনের কোশ্চেনে আসে। ভেজিটেটিভ ফাংশন এইটুকু। ঠিক আছে, আর যদি হাইপোথ্যালামাসের ফাংশন লিখতে দেয় তাহলে এইটুকু লিখলে হবে না, পুরা তোমাদের হচ্ছে গাইড বই যা আছে সেগুলা পুরাটা লিখতে হবে। প্রত্যেকটা নিউক্লিয়াসের কাজ, তারপরে হচ্ছে স্যাটাইটারি ফাংশন, স্যালাইভারি ফাংশন, ঠিক আছে, সব লিখতে হবে যদি হাইপোথ্যালামাসের অনলি ফাংশন আসে। আর যদি হাইপোথ্যালামাসের ভেজিটেটিভ ফাংশন আসে তাহলে এইটুকু, আর কিছু লিখতে হবে না। আরেকটা দেখো, ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস রেগুলেট বডি টেম্পারেচার। আমাদের হাইপোথ্যালামাস কিভাবে বডি টেম্পারেচার রেগুলেশন করতেছে এটা জানতে হবে। এটা আসবেই রিটেনে কোশ্চেনে হোক, যেভাবে আসবে এটা। ঠিক আছে, এটা একটু তুলে নাও তোমরা, এইটুকু লিখলে হবে না। আমি স্লাইড শেষ করতে পারি নাই, বুঝছো? আমাদের যখন হিট গেইন করতে হবে তখন পোস্টেরিয়র হাইপোথ্যালামাস স্টিমুলেশন করবে, আর হিট লসের ক্ষেত্রে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস। তখন এটা কোথায় যাবে? আমাদের অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে যাওয়ার পরে এটা কিউটেনিয়াস ভেসোডাইলেশন হবে। ভেসোডাইলেশন হলে কি হয় বলো তো? ভেসোডাইলেশন মানে কি? প্রসারিত হওয়া, তাই না? আর ভেসো কনস্ট্রিকশন মানে সংকোচন হওয়া। তখন ক্যাটাকোলামিন রিলিজ হবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে, তখন আমাদের অ্যাক্টিভিটি বাড়বে, হাঙ্গার বাড়বে এবং শিভারিং হবে। ঠিক আছে, হিট গেইনের ক্ষেত্রে। আর হিট লসের ক্ষেত্রে কি হবে? আমাদের অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসকে স্টিমুলেশন করবে, তখন কিউটেনিয়াস ভেসোডাইলেশন হবে। হিট লস, তোমাকে ভেসেলগুলো ডাইলেট করে আমাকে হিটটা বের করতে হবে, তখন সোয়েটিং হবে। ভেসোডাইলেশন হলে এরপরে সোয়েটিং হবে, এরপরে আমাদের হিট প্রোডাকশন কমে যাবে, গরম তৈরি হওয়া কমে যাবে, তখন ঠান্ডা লাগবে।
বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমি ফাংশন লিখছিলাম, আমাদের হচ্ছে ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস রেগুলেশন, এটা লাগবে না তোমাদের। আচ্ছা, ফাংশনও লিখে দিছি, ভেজিটেটিভ ফাংশন। আচ্ছা, স্লাইড উল্টাপাল্টা হয়ে গেছে, বুঝছো? আগে যেটুকু দেখাইছি ভেজিটেটিভ ফাংশন 4টা, ওই 4টা থাকবে। এই যে ভেজিটেটিভ ফাংশন 3টা। আর যখন বলবে ফাংশন, এই যে ফাংশন, ওই যখন বলবে ফাংশন তখন ভেজিটেটিভ ফাংশন সহ এগুলা বলতে হবে। এই যে ফাংশন অফ হাইপোথ্যালামাস, তখন এন্ডোক্রাইন আসবে, এই ফাংশনটা। এটা তোমরা ছবি তুলে নাও অথবা গাইড বই থেকেই পড়তে পারবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি বলো তো একজন? কোর কি? এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে। কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি? আমাদের নরমাল বডি টেম্পারেচার কত? আমাদের নরমাল বডি টেম্পারেচার বলতে গেলে তোমরা ফারেনহাইটে বলবা, সেন্টিগ্রেডে বলবা না, ফারেনহাইটে, ঠিক আছে? তারপরে কোর টেম্পারেচার কি? টেম্পারেচার অফ দ্য স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, এটা হচ্ছে আমাদের কোর টেম্পারেচার, স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, যেমন এক্সিলা, গ্রোইন, ঠিক আছে? বাচ্চাদের নরমালি হচ্ছে গ্রোইনে দেখা হয়, এক্সিলাতে দেখা হয় না, তাই না? আর কোর টেম্পারেচার কি? টেম্পারেচার অফ দ্য ডিপ টিস্যু অফ দ্য বডি, ডিপ টিস্যু অফ দ্য বডি, ডিপ টিস্যু অথবা অর্গান অফ দ্য বডি, যেমন হচ্ছে ওরাল টেম্পারেচার, কোর টেম্পারেচার, ঠিক আছে? এবং শেল টেম্পারেচার, কোর টেম্পারেচার শেল টেম্পারেচার থেকে সবসময় বেশি হয়। তাই ডাক্তাররা দেখবে যখন হচ্ছে এক্সিলাতে বডি টেম্পারেচার মেজার করে তখন 1 ডিগ্রি বাড়ায় বলে, ধরো হচ্ছে তোমার 98 আসলো, তখন 99 ধরা হয় শেল টেম্পারেচার। আর বুঝতে পারতেছো কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি? জি ম্যাম, ম্যাম কোর হচ্ছে ইন্টারনাল আর যে শেল হচ্ছে বাইরে দিয়ে যেটা আমি মেজার করি। এখন হচ্ছে কয়েকটা প্রিকশন আছে, তোমাদের প্র্যাকটিক্যালি এটা ধরা হয়। ম্যাডাম জিজ্ঞেস করে কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি, সাইট অফ কোর টেম্পারেচার আর সাইট অফ শেল টেম্পারেচার, ঠিক আছে? এবং এই দুইটা এটা হচ্ছে তোমাদের অসপেড টেবিলে থাকবে, অসপেড টেবিলে কোশ্চেন প্রসিডিউরে থাকে। এবং নরমাল বডি টেম্পারেচার কত, আর হচ্ছে আরেকটা জিনিস কি, আচ্ছা শেল টেম্পারেচার, কোর টেম্পারেচার শেল টেম্পারেচার থেকে বেশি হয় কেন সবসময় বলো তো? ভাস্কুলার সাপ্লাই বেশি, ওরালে ভাস্কুলার সাপ্লাই বেশি না, আমাদের আর্টারি ভেসেল কিন্তু ওরালে বেশি থাকে এক্সিলা থেকে। এই কারণে কোর টেম্পারেচার শেল টেম্পারেচার থেকে সবসময় বেশি আসবে। তুমি মেজার করে দেখো, তুমি ওরালে একবার টেম্পারেচার মাপবা, আরেকবার এক্সিলাতে মাপবা, দেখবা ওরালে বেশি পাবা। এই কারণে হচ্ছে ডাক্তাররা যখন বাচ্চাদের না সবার ক্ষেত্রে এক্সিলাতে মাপে, তখন এক্সিলাতে যেটা পাওয়া যায় সেখান থেকে 1 ডিগ্রি ফারেনহাইট যোগ করতে হয়, ওটা অ্যাকুরেট না। বুঝতে পারছো? ওরালি কিন্তু টেম্পারেচার বেশি পাওয়া যায় কারণ ভাস্কুলার সাপ্লাই বেশি। এই জিনিসটা প্রফে ধরা হয়, প্রফে প্র্যাকটিক্যালে ধরা হয়। আরেকটা জিনিস প্র্যাকটিক্যালে ধরা হয়, আমি প্রফিট টেবিলে ধরতে দেখছি। তুমি হচ্ছে টেম্পারেচার মাপার আগে তোমার প্রিকশন কি, তুমি কি কি প্রিকশন নিবা জানো? তুমি টেম্পারেচার মাপার আগে সাবজেক্টকে ও দৌড়ায় আসছে কিনা, তারপরে হচ্ছে ও 10 মিনিটের মধ্যে কোনো ঠান্ডা অথবা গরম কিছু খাইছে কিনা, স্মোকিং করছে কিনা, এগুলো জিজ্ঞেস করে নিতে হবে। যদি এগুলো করে থাকে তাহলে ওকে 10 মিনিটের জন্য বসে রাখতে হবে। তুমি সাথে সাথে নিতে পারবে না, নিলে কিন্তু তোমার টেম্পারেচার বেশি আসবে, অ্যাকুরেট আসবে না। বুঝতে পারছো? এই জিনিসটা আমি ভাইবাতেও জিজ্ঞেস করতে দেখছি, আবার প্র্যাকটিক্যালও জিজ্ঞেস করতে দেখছি। এই জিনিসটা জিজ্ঞেস করে এবং খুব জিজ্ঞেস করে এই তুমি প্রিকশন কি কোর টেম্পারেচারে। তোমরা না প্র্যাকটিক্যাল কিন্তু তোমরা পড়ো না, প্র্যাকটিক্যাল এগুলো অ্যান্সার করতে পারো না। প্র্যাকটিক্যাল তো পড়ো না, আমরাও পড়তাম না, বুঝছো? তোমাদের দোষ দিন আমরাও পড়ি নাই প্র্যাকটিক্যাল, কারণ প্র্যাকটিক্যাল তো খাতা দেখে দেখে লিখো, এটার পড়ার কি আছে? ভাইভাতে পাস করলে তো প্র্যাকটিক্যালে পাস করাই দেয়। কিন্তু এই জিনিসটা তুমি এখন মনে রাখো, তোমার তো তোমার বাসাতেও তো লাগবে, তাই না? তোমার বাসাতে বাবা মা টেম্পারেচার মাপতে গেলে তো তোমার এটা জিনিসটা জানা থাকা দরকার। অথবা তোমার পাড়ার প্রতিবেশী একজন আসলো, আমার একটু টেম্পারেচার মেপে দেন, তখনও তো এটা তোমার জানা লাগবে না? তোমাকে এখনই তোমার পড়তে হবে না, তুমি এখনই জেনে রাখো যে প্রিকশন কি। তুমি একটা টেম্পারেচার মাপার আগে ওকে জিজ্ঞেস করবা 10 মিনিটের মধ্যে ঠান্ডা অথবা গরম কিছু খাইছে কিনা, তারপরে হচ্ছে কুলি করছে কিনা, চা কফি খাইছে কিনা, স্মোকিং করছে কিনা, দৌড়ায় আসছে কিনা। এগুলাতে কিন্তু বডি টেম্পারেচার বাড়বে। এগুলো এগুলো যদি সে করে থাকে তাহলে তাকে 10 মিনিট রেস্ট রেখে তারপরে তুমি টেম্পারেচার মাপবা। এটা আমি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতে দেখছি। আর নর্মাল বডি টেম্পারেচার অবশ্যই
ফারেনহাইটে বলবা, সেন্টিগ্রেডে বলবা না, ঠিক আছে? হাইপোথ্যালামাস এইটুকুই, হাইপোথ্যালামাস একদম ছোট, আর কিছু নাই। তাহলে সেরিবেলাম থেকে কি ম্যাডাম, করবা? হ্যাঁ ম্যাডাম, বলো। এটা নর্মাল বডি টেম্পারেচার যে মাপা হয় ম্যাডাম, এটা কোর টেম্পারেচার না শেল টেম্পারেচার? নর্মাল বডি টেম্পারেচার তুমি যদি মাউথে মাপো, মাউথে মাপো, মুখে নাও, ওরালে নাও, তাহলে কোর টেম্পারেচার। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাকে ঝাঁকায় নিতে হবে, ঠিক আছে? ওটা থার্মোমিটার পারদে নিয়ে আসতে হবে, থার্মোমিটার ঝাঁকায় নিতে হবে। তুমি নর্মাল বডি টেম্পারেচার কোর টেম্পারেচারে মাপতে পারো, শেল টেম্পারেচারে মাপতে পারো। যেটা যেটা তুমি হচ্ছে কোর টেম্পারেচারে মাপলে যেটা আসবে সেটা তো অ্যাকুরেট, আর শেল টেম্পারেচারে যেটা পাবা সেখান থেকে 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাড করতে হবে, দুইটাই অ্যাকুরেট নরমাল বডি টেম্পারেচার। তুমি কোর টেম্পারেচারে মাপো বা শেল টেম্পারেচারে মাপো, এটা তোমাকে জিজ্ঞেস করবে না। তোমাকে নরমাল বডি টেম্পারেচার যেটা রেঞ্জে, গাইডলাইনে এখন কোনটা আছে আমার মনে নাই, আমি প্রিপেয়ার্ড ছিলাম না, ওইটাই বলবা। ওটা তোমাকে জিজ্ঞেস করবে না এটা কোর টেম্পারেচারে মাপা নাকি শেল টেম্পারেচারে মাপা, বুঝতে পারছো? কোর টেম্পারেচারে মাপলে যদি ওটা পাওয়া যায়, তাহলে শেল টেম্পারেচারে মাপলে তো ওটা 1 ডিগ্রি ফারেনহাইট কম আসবে, তোমাকে 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাড করতেই হবে। এবং তোমাকে কিন্তু অস্পিড টেবিলে 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাড করেই তোমাকে অ্যান্সার করতে হবে শেল টেম্পারেচার। এবং টেম্পারেচার আলম ভাইয়ের উপরে মাপা হয়, বুঝতে পারছো? আলম ভাই কিন্তু সাবজেক্ট থাকে, আলম ভাই, তুমি আলম ভাই বসা থাকবে, তুমি টেম্পারেচার মাপার আগে থার্মোমিটার ঝাঁকায় নিবা, ঢাকায় এগুলো সব প্রসিডিউর এবং টেম্পারেচার বলতে হবে, যে ম্যাডাম সামনে থাকে অস্পিড টেবিলে, তাকে বলতে হবে যে এত ডিগ্রি ফারেনহাইট আসছে, ফারেনহাইটে বলবা। আর একটা পারদ আছে, ঠিক আছে? পারদটাতে নামাই নিতে হবে, এবং ওই থার্মোমিটার তো সবার বাসায় থাকে, তাই না? ওই সিলভার কালার যেটা, সেটা জিজ্ঞেস করা হয় এটা জিনিসটা কি, অনেকে এটাই বলতে পারো না, জানো? ওটা যে পারদ, পারদই বলতে পারো না, এই জিনিসটা জানা লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা জিনিস জানবা, হিট স্ট্রোক কি, হিট স্ট্রোক থার্মোমিটার টেম্পারেচার থেকে এটা জানা লাগবে। হিট, হোয়াট ইজ হিট স্ট্রোক? আরেকটা জিনিস জানতে হবে, আমাদের থার্মোমিটারে আমাদের কত থেকে কত পর্যন্ত দাগ থাকে? 108 পর্যন্ত। দেখো তুমি 108-এর উপরে কিন্তু তুমি টেম্পারেচার মাপতে পারবে না। অনেকে যদি বলে আমার 109, তাহলে টেম্পারেচার মাপা যাবে না, বুঝতে পারছো? এবং আমি 108 উঠতে দেখছি, আমার মেয়ের উঠতে দেখছি 108, বুঝছো? 108-এর উপরে থার্মোমিটারে দাগ থাকে না। এই জিনিসটা আজকে দেখবা, সবাই থার্মোমিটার আজকে দেখবা যে মার্কিং কত পর্যন্ত, এই জিনিসটা রফে ধরা হয়। জিনিসটা খুবই ইজি, বুঝছো? তোমাদের প্র্যাকটিক্যালি লাগতেছে, এটা পড়া হিসেবে ধরবা না। টেম্পারেচার জিনিসটা, হাইপোথ্যালামাস সেরিবেলাম জিনিসটা তোমার ওয়ার্ডে লাগবে, ওয়ার্ডে, এটা ছাড়া তুমি পেশেন্ট ইয়ে করতে পারবে, দেখতে পারবে না। তাই এই জিনিসটা তুমি ওয়ার্ড, আমাদের জিনিসটা কিন্তু মজার না, বুঝছো? পড়াটা মজার না, কিন্তু তুমি যদি মজা করে পড়ো, তুমি ভাবো যে তোমার ফিউচারে লাগবে, তাহলে কিন্তু ইজি হয়ে যায়, ঠিক আছে? আজকেই দেখবা থার্মোমিটার জিনিসটা, আজকেই দেখবা সবার বাসায় থার্মোমিটার আছে, তাই না? আর আমরা হচ্ছে ডিজিটাল যেটা, আমরা ওটা দিয়ে মাপি না, আমাদের নর্মাল যেটা অনেক আগে 30 টাকা দোকানে ইয়েতে পাওয়া যায়, ফার্মেসিতে, ওইটা, ঠিক আছে? এখন একটা আছে না ডিজিটাল, ডিজিটাল আমরা এখন মাপি না কিন্তু। ম্যাম ডিজিটাল 2 দিন পর পর নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সমস্যা। দুদিন কখনো সোজা, হ্যাঁ, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো তো, তাই না? সেরিবেলামের ফাংশন পড়বা, সেরিবেলামে লেশন হলে কি হয়, আর কিভাবে ভলান্টারি কন্ট্রোল মেইনটেইন করতেছে সেরিবেলাম থেকে। আর হাইপোথ্যালামাস থেকে নিউক্লিয়াস, হাইপোথ্যালামাসের ফাংশন, ভেজিটেটিভ ফাংশন, তারপরে কিভাবে বডি টেম্পারেচার রেগুলেশন করতেছে হাইপোথ্যালামাস, এটা। আর টেম্পারেচার থেকে পড়বা শেল টেম্পারেচার কি, কোর টেম্পারেচার কি, নরমাল বডি টেম্পারেচার কত, আমরা কোথায় শেল টেম্পারেচার মাপি, কোথায় কোর টেম্পারেচার মাপি, এইটাই। আর হচ্ছে আর তো কিছু নাই, ঠিক আছে? থার্মোমিটারের মার্কিং কত, কত থেকে কত পর্যন্ত তাপ থাকে। আর একটা জিনিস, হিট স্ট্রোক, হোয়াট ইজ হিট স্ট্রোক, মানে কত ডিগ্রি হলে তুমি হিট স্ট্রোক হবে, ঠিক আছে? আর এটা কি তোমরা জানো? এটাও একটা মজার জিনিস, বুঝছো? আমরা তো একজন বলো তো, আমি স্পঞ্জিং করি কিভাবে? আমাদের জ্বর হলে আমরা স্পঞ্জিং করি না, কিভাবে করি বলো তো? সবাই করি, বাসায়, বাসায় করো না? কেউ করো নাই? কাপড় ভিজিয়ে করি যে মাথায় মাথায় দিয়ে। হ্যাঁ, কাপড় ভিজিয়ে করো, কিন্তু কাপড়টা হচ্ছে একদম নরম কাপড় হইতে হবে, একদম। আজকে যেটা জেনে নাও, গরম পানি দিয়ে করি, কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমরা স্পঞ্জিং করি, ঠিক আছে? আমরা কিন্তু বাসায় কি করি জানো? ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করি। ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করলে কি হবে জানো? আমাদের ভেসেল গুলো আরো কনস্ট্রিকশন হয়ে যাবে। তুমি হাইপোথ্যালামাসের মধ্যে কি পড়ছো? হাউ হাইপোথ্যালামাস রেগুলেট বডি টেম্পারেচার, আমরা ভেসোডাইলেশন করছি না? আমরা ভেসোডাইলেশন করছি। এই যে যখন আমাদের হিট লসের প্রয়োজন হয়, তখন আমাদের ভেসোডাইলেশন করতে হবে, এই যে কিউটিনিয়াস ভেসোডাইলেশন। তো তুমি যদি এখন ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করো, ঠান্ডা পানি দিয়ে, ওটা কি হবে? ভেসো কনস্ট্রিকশন হয়ে যাবে, তখন কিন্তু টেম্পারেচার বের হবে না, তুমি শুধু ঠান্ডা পানিতে মুছে মুছে ঠান্ডায় লাগাই ফেলবা,
এখানে তুমি আজকে শিখে রাখো, খুব নরম কাপড় দিয়ে কুসুম গরম পানি দিয়ে একদম কাপড় থেকে পানি ফেলে দিয়ে এমন ভাবে চিপবা কাপড়ে কোনো পানি থাকবে না, ওটা দিয়ে আমাদের আমাদের স্পঞ্জিং করতে হয়, এটা নিয়ম, ঠিক আছে? আমরা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করি, আমরা তো জানি না কিন্তু। ম্যাম বাসায় তো তোমার ছোটবেলা দিয়ে আব্বু জ্বর হলে খালি ঠান্ডা পানি দিয়ে গা মুছে ঠান্ডা পানি দিতে। আমরাও এটা জানতাম, ঠান্ডা পানি দিয়ে না। তুমি তুমি দেখো না, তোমার কারণটা দেখো না, তুমি ঠান্ডা পানি দিয়ে করলে তোমার ভেজো কনস্ট্রিকশন হচ্ছে, তখন আমাদের ক্যাটাকোলামাইন রিলিজ হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হচ্ছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি বাড়তেছে, শিভারিং বাড়তেছে, তাহলে হিট গেইন হচ্ছে না, আমাদের হিট কিন্তু আরো বেড়ে যাচ্ছে, টেম্পারেচার আরো বেড়ে যাবে। তাহলে তুমি কুসুম গরম পানি দিয়ে করলে কি হবে, তোমার ভেসেল গুলো ডাইলেশন হচ্ছে, ভেসেল ডাইলেশন হলে সোয়েটিং হবে, ঘামবা দেখবা, হাইপার ভেন্টিলেশন হবে, তখন হিট প্রোডাকশন আমাদের কমে যাবে, তখন কি হবে, জ্বর নামবে। তুমি তুমি ব্যাখ্যাটা তো তুমি এখানেই পাচ্ছ, ঠিক আছে? আজকেই বলে দিবা আজকে, তারপরে হচ্ছে তোমাদের তোমরা ইয়েতে পাড়া প্রতিবেশী থেকে আসলে ওদেরকে বলবা জ্বর হলে, এটা নিয়ম হচ্ছে কুসুম গরম পানি দিয়ে। আমিও জানতাম না, জানো? আমি কোথা থেকে শিখছি, আমি একটা ইন্টারনেট পরে ক্লিনিকে চাকরি করতাম, আমি ক্লিনিক থেকে শিখছি, বুঝছো? তারপরে তো এখন দেখলাম হচ্ছে গাইটনে তোমাদের টেম্পারেচারের পিছনে একটা পাইরিক্সের একটা চ্যাপ্টার আছে, ফিভারের পায়োজেনিক মেকানিজম আছে, ওখানে দেখবা এই কথাগুলো লেখা আছে, তুমি কি দিয়ে স্পন্দিং করবা। ওই ওই গাইটনের পাইরিক্সের ফিভারের চ্যাপ্টারটা না পড়বে না, সবার লাস্টে ওই 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 ইয়েতে পায়োজেনিক মেকানিজম আছে ফিভারে, তোমাদের লাগবে না, এমফিলদের লাগে। কারো যদি ইন্টারেস্ট হয় ওই চ্যাপ্টারটা পড়ে দেখো, ওখানে আছে তোমার কুসুম গরম পানিতে তোমার স্পঞ্জিং করতে হবে, ঠিক আছে? প্রজ্ঞা আছো? আচ্ছা তোমরা এরপরে আইটেম দিবে কবে, সামনের সপ্তাহে? জি ম্যাম আসছি। আচ্ছা প্রজ্ঞা, তাহলে সামনের সপ্তাহে একটা আইটেম দিয়ে ফেলো, তাহলে তো লস হবে না, তাই হ্যাঁ না? জি ম্যাম দিয়ে সামনের দেবো। সপ্তাহে একটা, আর পরের সপ্তাহে এটা নিয়ে ফেলবো, যেটা দাও তোমরা, যেটা আগে দাও। হ্যাঁ, ম্যাম রিফ্লেক্সে আগে দিব না। রিফ্লেক্স আগে দিয়ে ফেলো তাহলে নেক্সট উইকে, আর পরের উইকে হচ্ছে আমাদের ঢাকা মেডিকেলে এমফিলদের পরীক্ষা। এখন পরীক্ষা থাকলে হচ্ছে হয়তো দুপুরে আইটেম নিতে পারবো না, রাতে, আর যদি না থাকে তাহলে দুপুরবেলা জানাই দিব। হ্যাঁ, 18 তারিখ 18 তারিখ। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে প্রজ্ঞা, কষ্ট করে আমাকে পার্সেন্টেজ দিয়ে দিও। জি ম্যাম দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।